প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মাইকেল মধুসূদন দত্ত রচিত আত্মবিলাপ এই কবিতাটি নিয়ে। এই কবিতাটি নিয়ে কথা বলার কারণ হচ্ছে, কারণ এই কবিতাটি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মাইনর বাংলা যে আছে, মাইনর বাংলায় ফার্স্ট সেমিস্টারে এই কবিতাটি আছে, তাই এই কবিতাটি আমি তোমাদের সাথে আলোচনা করছি। কবিতার শুরুতেই তোমাদেরকে কতগুলো কথা একটু আমার জানিয়ে রাখা ভালো যে মহাকবি মধুসূদন দত্তের লেখা দুটি খণ্ড কবিতার আমরা সন্ধান পাই, এবং এই যে দুটি কবিতা, এই দুটি কবিতাকে সাহিত্য সমালোচকরা বাংলা গীতি কবিতার আধুনিক পর্বের সূচনাকারী রূপে চিহ্নিত করেছেন। এই দুটো কবিতার একটি হলো বঙ্গভূমির প্রতি আর অন্যটি হলো আত্মবিলাপ। মধুসূদন দত্তের রচনাবলী থেকে আমাদের আত্মবিলাপ কবিতাটি সংকলিত হয়েছে। আত্মবিলাপ কবিতাটি রচিত হয়েছে 1861 খ্রিস্টাব্দে এবং বঙ্গভূমির প্রতি 1862 খ্রিস্টাব্দে। এই দুটি কবিতায় কবি হৃদয়ের যে মর্মবেদনা স্বগদোক্তির আকারে প্রকাশিত, তাই তার সনেটগুলিতে স্পষ্ট উচ্চারিত। 1861 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী পত্রিকার আশ্বিন সংখ্যায় আত্মবিলাপ কবিতাটি প্রকাশিত হয়। আমাদের এই কবিতাটি মধুসূদন রচনাবলী থেকে কবিতাটি সংকলিত হয়েছে। সমগ্র কবিতাটা যদি আমরা দেখি, কবিতাটা রচিত হয়েছে একটি অভিনব আঙ্গিকে কবি এবং কবির মন এই দুইয়ের নিভৃত কথোপকথনে। পাঠক যেন আড়ি পেতে শুনে নিয়েছে তাদের এই আলাপচারিতায় বারবার উচ্চারিত হওয়া অনুযোগগুলি। যেন কবির ইচ্ছা ছিল না মোটেই ও পথে চলার, মন তবু তাকে প্রলুব্ধ করেছে। আশার ছলনায় ভুলিয়ে তাকে এই পথে নিয়ে এসেছে তার মনে। স্বপ্নের ছবিটা কেমন তা এই কবিতায় নেই, রয়েছে কোন কোন বিষয়ে স্বপ্নভঙ্গ ঘটেছে তারই একটা চিত্র। স্বভাবতই এই ভঙ্গ ছবির সূত্র ধরে খুঁজে ফেলার চেষ্টা করা যায় তার জীবনের আশা ও আশাভঙ্গকে, স্বপ্ন ও স্বপ্ন শেষের যন্ত্রণাকে। কবির তাই আত্মবিলাপ করে প্রথমেই বলেছেন, আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হয় তাই ভাবি মনে। জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে যায়, ফিরাবো কেমনে। দিন দিন আয়ুহীন হীন বল দিন দিন, তবু এ আশার নেশা ছুটিল না, এ কি দায়। আসলে দেখো, কবি যেটা বলতে চাইছেন এখানে, আশার ছলনায় ভুলে কবি যে বিফল হয়েছেন সর্বক্ষেত্রে তাই ভেবে চলেছেন মনে মনে। আর তার জীবন প্রবাহ ক্রমশ বয়ে চলেছে কাল সমুদ্রের দিকে, তাকে ফেরানোর ব্যাপারেও কবি হতাশ। কবি অনুভব করেছেন দিন দিন আয়ু আসছে ফুরিয়ে, শরীরের শক্তি যাচ্ছে কমে, তবু আশার যে কুহক নেশা সেটা তার ঘুচল না। আসলে এটা হলো কবির এক গভীর যন্ত্রণা, বিষম সমস্যা। এবং সেই সমস্যাকে ব্যক্ত করতে গিয়ে প্রথমেই কবি একদম কবিতার শুরুতেই কবি বলেছেন, আশার ছলনে ভুলি। আশার ছলনায় ভুল করে কি ফল লোভিনু হয়, কি বা ফল লাভ করেছেন সেটা তিনি ভাবতে বসেছেন, তাই ভাবি মনে। তিনি বলছেন, জীবন প্রবাহ বহি, জীবনের প্রবাহ বয়ে চলেছে, কাল সিন্ধু পানে যায়, কাল সিন্ধু পানে চলে গেছে, মৃত্যু সমুদ্র পানে যাচ্ছে, ফিরাবো কেমনে, তাকে আর কি করে ফিরাবো, এই রকম একটা বার্তা দিয়েছেন কবি। অর্থাৎ কবি যদি এইখানে আমরা খুব ভালো বিশ্লেষণ করি তাহলে দেখবে যে আশার ছলনায় ভুলে কবি যে সর্বক্ষেত্রে বিফল হয়েছেন তাই ভেবে চলেছেন মনে মনে, আর তার জীবন প্রবাহ ক্রমশ বয়ে চলেছে কাল সমুদ্রের দিকে। তাকে ফেরানোর ব্যাপারেও কবি একান্ত হতাশ। কবি অনুভব করেছেন দিন দিন আয়ু ফুরিয়ে আসছে, শরীরের শক্তি কমে যাচ্ছে। শরীরের সেই শক্তিহীনতার আভাস ব্যক্ত হয়েছে তার একান্ত উচ্চারণে। কবি বলছেন যে দিন দিন আয়ুহীন হীনবল দিন দিন, তবু এ আশার নেশা ছুটিল না। এবং তারপরে তিনি যেন একটা হতাশা ব্যঞ্জক শব্দ দিলেন যে এ কি দায়। এইরকম একটা বার্তা যেন তার কাব্যে বা তার প্রথম শুরুতেই কিন্তু কবি এটা তুলে ধরেছেন। কবি জানিয়েছেন যে এই যে বাস্তব পৃথিবীতে বড় অমূল্য সময়ই মানব জীবন। আশার ছলনায় কবির মতো যারা পথভ্রান্ত হয়ে যায় তারা শেষে এই ভাবনার শিকার হয়, অপ্রাপ্তির বেদনার চেয়ে জীবনের অপচয়ের বেদনা অনেক বেশি করে বুকে বাজে। কবি বুঝতে পেরেছেন জীবন প্রবাহ অনিবার্যভাবে বয়ে চলেছে মৃত্যুর সমুদ্রের দিকে, তাকে ফেরানোর ক্ষমতা কারো নেই। যে সময় তার ব্যয় করার কথা গভীর আনন্দে সেই যৌবন বিফলে গেছে ভ্রান্ত আশার পিছনে ধাবিত হয়ে। এই আক্ষেপ কবির অন্তরের চিত্রকে যেন তুলে ধরেছে। তারপরেই কবি দ্বিতীয় অংশে যদি আমরা দেখি, দ্বিতীয় অংশে কিন্তু কবি আরও একটা কথা বললেন। কি বলছেন রে প্রমত্ত মন মম, ওরে আমার প্রমত্ত মন। কবি নিজের মনের উদ্দেশ্যে কথা বলছেন। কি বললেন, রে প্রমত্ত মন মম, ওরে আমার পাগল মন, কবে পোহাইবে রাতে, কবেই বা এই রাত্রি পোহাইবে, জাগিবি রে কবে, কবে জেগে উঠবি।
জীবন উদ্যানে তোর, জীবনের বাগানে তোর যৌবন কুসুমভাতি, যৌবনের কুসুম ফুল কতদিন রবে, কতদিন থাকবে। নির্বিন্দু দুর্বাদলে, নির্বিন্দু শিশিরবিন্দু দুর্বাদলে নিত্য কিরে ঝলঝলে, সর্বদা কি ঝলমল করে, করে না। কে না জানে অম্বুবিম্ব, অম্বুবিম্ব অর্থাৎ জলের বুদবুদ অম্বু মুখে, জলের মুখে উঠেই সদ্য পাতি পড়ে যায়। দেখো, কবি মধুসূদন দত্ত এই কথা বলেছেন কারণ তিনি জানেন মানুষের মনই হলো আসল নিয়ন্তা, সেই মানুষকে উৎসাহিত করে, সেই করে হতোদ্যম। কোনো এক সময় তিনি তার মনের আশার এই রঙিন স্বপ্ন ভরে দিয়েছিলেন, আজ সে স্বপ্ন যেন তাকে তাড়া করে ফিরছে। স্বপ্নের পশ্চাতে ধাবিত প্রমত্ত মনের জাগরণ ঘটা দরকার, আর তা সম্ভব হতে পারে রাত্রি অতিবাহিত হলে তবেই। আসলে এছাড়াও কবি যেটা বলছেন, দেখো, ঘাসের উপর শিশিরবিন্দু যতই প্রজ্জ্বল প্রজ্বলিত হোক না কেন, তার স্থায়িত্ব অতি কম সময়ের জন্য। তেমনি জীবনও ক্ষণস্থায়ী, সেই জীবনের মধ্যে আবার যৌবন অংশটুকু আরও ক্ষণস্থায়ী। তাই যথাসময়ে এই সত্য উপলব্ধি করা দরকার। কবির বেদনা এখানে জীবনের উপান্তে পৌঁছে তিনি এক নৈসর্গিক সত্য উপলব্ধি করেছেন। শুধু তাই নয়, আত্মবিলাপ কবিতায় এই যে কে না জানে উচ্চারণের দ্বারা তিনি যেন বারবার বলতে এসেছেন এই কথা সবাই জানে, সবার জানা। সেই সত্যটি হলো নদীর প্রবাহে জলের বুদবুদ ওঠে, জলে জেগে ওঠা বুদবুদ জলেই মিলিয়ে যায় অচিরে। মানুষের জীবনও সেরকম অনিত্য ও নশ্বর। এ পৃথিবীতে তার অস্তিত্ব ক্ষণিকের। জন্মের পর জীবনের সব আনন্দ উপলব্ধি করতে না করতেই বেজে যায় তার বিদায়ের ঘণ্টা। ফলে অপ্রাপ্তির গভীর বেদনা তার মনকে ছেয়ে থাকে। মানবের সেই নির্মম ভবিতব্যের কথাই এখানে যেন উৎসারিত হয়েছে বা এখানে বলতে চেয়েছেন কবি। এর পরের অংশে যদি আমরা দেখি, পরের অংশে কবি বলছেন, নিশার স্বপনে সুখী, সুখী যে কি সুখ তার, জাগে সে কাঁদিতে। কবি জানিয়েছেন স্বপনের সুখে সুখী ব্যক্তি জেগে ওঠে, কেবল কাঁদতে থাকে। আসলে স্বপ্নাবস্থায় মানুষের বাস্তবের যন্ত্রণা থাকে না, থাকে কেবল স্বপ্নের রঙিন মায়া। কিন্তু জেগে ওঠার পর স্বপ্নের সেই মায়া বাস্তবের কঠিন আঘাতে যায় ভেঙে চুরে। তাই জাগ্রত হয়ে স্বপ্নের মধুর মুহূর্তগুলি হারানোর সেই দুঃখে কাঁদতে থাকে। স্বপ্নের উপলব্ধিতে যা সুখ তা জাগরণে দুঃখ হয়ে যায়। তারপরে বলছেন, ক্ষণপ্রভা প্রভাদানে বাড়াই মাত্র আধার, পথিকে ধাঁধিতে, পথিকে ধাঁধিতে, ধাঁধাই ফেলতে, দৃষ্টিবিভ্রম ঘটাতে। ক্ষণপ্রভা প্রভাদানে, ক্ষণিক আলো যখন রাত্রিতে পথ দিয়ে যাই আমরা, ক্ষণিক আলো যেন হঠাৎ বেশি করে যেন পথিককে ধাঁধাই ফেলে দেয়, এই কথা এখানে বলছেন। রাত্রি গাঢ় অন্ধকারে বিদ্যুতের আলো ভীত পথিককে পথ দেখাতে সহায়তা করে না, বরং বিভ্রান্ত করে। কবির জীবনেও এক এক মুহূর্তে বিদ্যুতের মতো জেগেছে আশার আলো, পর মুহূর্তেই নিরাশার গাঢ় অন্ধকার সে প্রাপ্তির সম্ভাবনা গেছে ঢাকা পড়ে। ফলে আশাহত কবির বেদনা ও অসহায়তার অনুভূতি ব্যক্ত হয়েছে এখানে। তারপরে বলছেন, মরীচিকা মরুদেশে নাসে প্রাণ তৃষা ক্লেশে, এ তিনের ছলসম ছলরে এ কুয়াশা। মরীচিকা মরুদেশে, মরুভূমিতে মরীচিকা, নাসে প্রাণ তৃষা ক্লেশে। মরীচিকা শব্দের অর্থ কি? মৃগ তৃষ্ণা, সূর্যকিরণে জল বিভ্রম। মরুভূমিতে তৃষ্ণাকাতর প্রাণী প্রখর সূর্যকিরণে দীপ্ত দূরের বালুকা রাশিকে জলধারা ভ্রম করে। জল পান করার আশায় সে ক্রমশ মরুভূমির মধ্যে এগিয়ে গিয়ে মারা যায়। অর্থাৎ মরীচিকা বলতে বোঝানো যায় যা সত্যের ছায়ায় ভ্রম বা অলীক বস্তু। মরুভূমিতে জলের ভ্রমে মরীচিকার ফাঁদে মারা যায় মানুষ। কবি এখানে আশার ছলনায় মিথ্যার পিছনে দৌড়ে ক্লান্ত ব্যর্থ মৃতপ্রায় মানুষের কথা বলেতে এই প্রাকৃতিক দৃষ্টান্ত নিয়েছেন এবং তারপরে বলেছেন, এ তিনের ছলসম ছলরে এ কুয়াশার। এ তিনের ছল বলতে কবি বুঝিয়েছেন নিশার স্বপ্ন, ক্ষণপ্রভার প্রভা আর মরুদেশের মরীচিকার দর্শনকে। কারণ এই তিনের কোনটি সত্য বা প্রকৃতি নয়, অর্থাৎ কোনোটাই সত্য নয়, খাঁটি নয়, ক্ষণিক বিভ্রম মাত্র। দেখো, মানুষের জীবনের পরম সম্পদ হলো আশা, কিন্তু আশা যখন মরীচিকার সমান হয়ে যায়, সেই অসত্য বিশ্বাস নির্ভর আশা হলো কুয়াশা। নিশার স্বপ্ন, ক্ষণপ্রভার প্রভা, মরুদেশের মরীচিকার দর্শন, এইগুলো হলো তিনটি হলো কুয়াশা। এরা মানুষকে প্রলুব্ধ করে এবং শেষে হতাশ ও ব্যর্থ করে। ব্যক্তিগত জীবনের তিক্ত অভিজ্ঞতা কবিকে এই সিদ্ধান্তে এনে উপনীত করেছে যে জীবনের প্রতারিত ও ব্যথিত করে তোলে তিনটি ছলনা। যেমন মানুষের জীবনের প্রথম ছলনাকারী নিশার স্বপন, কেননা স্বপ্নাবস্থায় সুখ জাগ্রত অবস্থায় যায় নষ্ট হয়ে। দ্বিতীয় ছলনাকারী হলো ক্ষণপ্রভা, অন্ধকার পথে তার চকিত চমক আলোয় পথ দেখানোর নামে পথিককে বিভ্রান্ত করে। আর তৃতীয় ছলনাকারী মরুদেশের মরীচিকা, যে মরুদ্যানের ভ্রম উৎপাদন করে পথভ্রান্ত মরুপথিকের প্রাণ হরণ করে। এবং তারপরে যখন বলছেন কবি, এরপরে বলছেন, প্রেমের নিগর গড়ি পড়িলি চরণে সাদে,
অর্থাৎ আমরা যদি এর পরের অংশ দেখি যে প্রেমের নিগর গড়ি পড়িলি চরণে সাদে, প্রেমের নিগর, প্রেমের নূপুর, প্রেমের নিক্কণ গড়ে পড়ল চরণে সাদে, সাদ করে মূলত চরণে পড়ল। কি ফল লোভিলি, কী বা ফল লাভ করলি? জ্বলন্ত পাবক শিখা লোভে, জ্বলন্ত পাবক অগ্নিশিখা লোভে তুই কাল ফাঁদে উড়িয়া পড়িলি। পতঙ্গ যেমন অগ্নিশিখার লোভে অগ্নিশিখায় ঝাঁপিয়ে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে, সেই রকম কবিও যেন নিজেকে বলেছেন তুই কাল ফাঁদে উড়িয়া পড়িলি। তারপরেই কবি বলছেন পতঙ্গ যে রঙ্গে ধায় ধাইলি অবোধায়, পতঙ্গ যেমন রং দেখে ধেয়ে চলে, ধাইলি অবোধায়, অবোধ অবুঝের মতো ধেয়ে চললি। এবং তারপরে বলছেন না দেখিলি না শুনিলি এ বেড়ে পোড়ান কাঁদে, দেখলিও না শুনলিও না এখন পোড়ান কাঁদে, মানে প্রাণ কেঁদে উঠেছে। কবি আর্ত হয়ে উঠেছেন প্রেমের ক্ষেত্রে তার আকাঙ্ক্ষা অনুযায়ী ফল না পায়। কবির প্রথম বিবাহ সুখের হয়নি, অথচ কবির প্রথম পত্নী রেবেকার প্রতি কবির প্রেম ছিল অকৃত্রিম ও গভীর, কিন্তু সে বন্ধন টেকেনি, বিবাহ বিচ্ছেদ ঘটে যায় তাদের। তাই প্রেমের স্বাদ তার কাছে হয়ে গিয়েছে তিক্ত। তাই কবি আক্ষেপ করে এখানে বলেছেন প্রেমের নিগর গড়ি পড়িলি চরণে সাদে, কি ফল লোভিলি? জ্বলন্ত পাবক শিখা লোভে তুই কাল ফাঁদে উড়িয়া পড়িলি। এবং যেটা সবথেকে বড় বিষয়, কবি বারংবার এখানে যেটা বার্তা দিতে চেয়েছেন, যে বারংবার যেটা বলতে চেয়েছেন যে মূলত এই যে কবিতায় কবি নিজেই কথক আর লক্ষ্য তিনি নিজেই, অর্থাৎ যেন বক্তা হলেন কবির বাস্তব সম্বন্ধে অভিজ্ঞ সত্তা, আর শ্রোতা সেই অবুঝ সত্তা যে ঘনপ্রভার আলোকে পথের দিশা ভাবে, যে মরীচিকাকে সত্য বলে ভাবে আর বাস্তবের অভিঘাতে আর্ত হয়। কবি বিবেকী অভিভাবকের মতো ফেরাতে চেয়েছেন সেই সত্তাকে, আর না পেরে হয়েছেন আরও বেদনাবিদ্ধ। কবি জানিয়েছেন এখন তিনি বুঝতে পেরেছেন যে আশার ছলনায় ভুলে কোন সর্বনাশের ফাঁদে পা দিয়েছেন। পতঙ্গ আনন্দের সঙ্গে আলোর দিকে ছুটে যায়, জ্বলন্ত পাবক অগ্নিশিখার দিকে, এই আলোই তার জীবন শেষ করে। কবিও তেমনি ছুটে গিয়েছেন বৃথা প্রেমের পশ্চাতে। আশা তাকে আকর্ষণ করেছিল, রেবেকার সঙ্গে তার প্রেম ও বিবাহ প্রসঙ্গ প্রাসঙ্গিকভাবে উল্লেখযোগ্য, কিন্তু তার এই সম্পর্ক টিকেনি, বিচ্ছেদ ঘটেছে অচিরে। কবির আক্ষেপ তাই যেন এখানে ধরা পড়েছে। এবং শুধু এখানেই নয়, এরপরে কবি আরও বলতে চাইছেন যে বাকি কি রাখিলি তুই, আর কি বাকি রাখিলি? বৃথা অর্থ অন্বেষণে, বৃথা অর্থ অন্বেষণ করতে গিয়ে আর কি বাকি রইল? আর তো কিছু বাকি রইল না অর্থ উপার্জনে। আমরা যদি দেখি এখানে একটু বলে রাখি তাহলে তোমরা বুঝতে পারবে, 1861 খ্রিস্টাব্দে এই কবিতাটা রচনার সময় কবির সংসার চলে পুলিশ আদালতের মাসিক 120 টাকা বেতনে, দোভাষীর কাজ করে আর পুস্তক বিক্রির আয় ও পৈতৃক সম্পত্তির আয় থেকে। সাধারণ মানুষের পক্ষে এই আয় সে যুগে ছিল অসাধারণ, কিন্তু মধুসূদন ছিলেন অন্য ধাতু দিয়ে তৈরি, তার লক্ষ্য ছিল প্রচুর অর্থ উপার্জন, কিন্তু নিজের ঈপ্সিত অর্থ তিনি কোনোদিনই উপার্জন করতে পারেননি। তাই বললেন বাকি কি রাখিলি তুই বৃথা অর্থ অন্বেষণে, সে সাধ সাধিতে, সেই সাধনা সাধন করতে, ক্ষতমাত্র হাত তোর মৃণাল কণ্টকগণে কমল তুলিতে, পদ্ম তুলতে গিয়ে যেন পদ্মের কাঁটায় তার হাত ক্ষত বিক্ষত হয়েছে। অর্থাৎ এখানে যেন কবি নিজেই বলছেন যে মূলত তার হাত ক্ষতবিক্ষত হয়ে গেছে। মৃণাল কণ্টক, মৃণাল কণ্টকগণে কথাটির প্রকৃত অর্থ কি? পদ্মফুলের ডাঁটার কাঁটা সমূহে, অর্থাৎ বোঁটার কাঁটা। এই কথাটি ব্যবহারিক অর্থাৎ এই কথাটির ব্যবহারিক অর্থাৎ কবিতার প্রয়োগে আলংকারিক অর্থ আঘাত, সমস্যা, ব্যর্থতা। পদ্মফুল তুলতে গেলে পদ্মের বোঁটার কাঁটায় হাত ক্ষতবিক্ষত হয়, কিন্তু সেই কষ্ট শিকার সফল হয় কোমল প্রাপ্তিতে। কিন্তু কবির জীবন প্রাপ্তি ঘটেছে কেবল পদ্মের কাঁটার আঘাতে, প্রকৃত প্রাপ্তির ফল কোনোদিনও তিনি পাননি। এমনকি তিনি বললেন নারিলি হরিতে মণি দংশিল কেবল ফণি, নারিলি হরিতে মণি, নারিলি মানে পারলি না, হরিতে হরণ করতে, মণি সাপের মাথার মহামূল্যবান যে মণি সেটা হরণ করতে পারলি না, দংশিল কেবল ফণি, কেবল সাপ দংশন করল। এই বিষম বিষ জ্বালা ভুলিবি মন কেমনে। এই বিষম বিষ জ্বালা, দেখো মণি কেমন করে কবি ভুলবেন সেটাই যেন আত্মবিলাপ করেছেন। দেখো মণি শব্দের আবিধানিক অর্থ অমূল্য রত্ন, সাপের মাথায় থাকে মণি, এ মণি দুষ্প্রাপ্য ও দুর্মূল্য। এখানে কবি যশ, অর্থ ও প্রেমকে অর্থাৎ উচ্চাশাকে বুঝিয়েছেন। এদের জন্য জীবনে তিনি অনেক অসম্ভব পদক্ষেপ নিয়েছেন, কিন্তু তাতে সফল হননি। ফণি শব্দের আবিধানিক অর্থ সাপ, এখানে কবিতার ব্যবহারিক অর্থে ফণি শব্দে ব্যর্থতার যন্ত্রণাকে কবি বুঝিয়েছেন। মণি আহরণ করতে গিয়ে ফণির দংশন খেয়েছেন কবি। ব্যর্থতার এই অন্তর্দাহী জ্বালা যন্ত্রণাকে এখানে বিষ জ্বালা বলা হয়েছে। আসলে বিষ জ্বালা বলতে এখানে বোঝানো হয়েছে বিষের তথা ব্যর্থতার জ্বালাকে।
কবি মধুসূদন চেয়েছিলেন প্রচুর অর্থ উপার্জন করতে, এজন্য চেষ্টার ত্রুটি রাখেননি তিনি, কিন্তু তার প্রত্যাশা পূর্ণ হয়নি। লোকবিশ্বাস অনুসারে সর্পের মাথার মণি কাছে থাকলে অসাধ্য সাধিত হয়। সেই মণির মতো অর্থ সংগ্রহ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন কবি। এই ঘটনাকে মেনে নিতে পারছেন না বলেই কবি একে বিষম বলে একটা কথা বলেছেন বা বিষম বলে আখ্যায়িত করেছেন। এরপরে বলছেন কি, যশলাভ লোভে আয়ু কত যে ব্যয়লি আয়। যশ লাভের জন্য কত আয়ু কবি ব্যয় করেছেন। কব তা কাহারে, তার কাকে বলবো। সুগন্ধ কুসুম গন্ধে, সুগন্ধ ফুলের গন্ধে অন্ধকীট যোথা দেয়। যেমন অন্ধকীট ধেয়ে চলে, কাটিতে তাহারে তাকে কাটতে। দেখো, অন্ধকীটের প্রসঙ্গ এখানে এসেছে আত্মক্ষয়কারী ভাবনার সৌসাদৃশ্যে। সুগন্ধওয়ালা ফুলের দিকে অন্ধকীট ছুটে যায় তাকে কীটদষ্ট করে নষ্ট করতে। কবি নিজেও নিজের আয়ুরূপ সুগন্ধি ফুলকে অন্ধ আকাঙ্ক্ষারূপ কীট ছেড়ে নষ্ট করেছেন। ব্যক্তি হৃদয়ের পরিতাপ এই উচ্চারণে প্রকাশিত। মানুষের আয়ু খুব বেশি নয়, আবার সেই আয়ুর মধ্যে যৌবনকাল আরও ক্ষণস্থায়ী, অথচ কবি না বুঝে সেই অমূল্য আয়ু অপ্রাপ্যের জন্য ব্যয় করেছেন। সেই কারণেই এই ভাবনা প্রকাশ পেয়েছে। এবং তারপরে বলছেন, মাৎসর্য বিষদর্শন কামড়েরে অনুক্ষণ। মাৎসর্য শব্দের অর্থ পরশ্রী কাতরতা। তার বিষ দর্শন অর্থাৎ বিষ দন্ত বলতে মনের তীব্র জ্বালাকে বুঝিয়েছেন। অন্যের সুখ ঐশ্বর্য সহ্য করতে পারে না মানুষ, বিশেষ করে যেসব মানুষ ব্যর্থ হয়েছে, যেসব মানুষের আশা আকাঙ্ক্ষা চরিতার্থ হয়নি কখনো। পরশ্রী কাতরতার অনুভব মানুষকে কখনো স্থির হতে দেয় না। মানুষ নিজে যে কাজে সফল হতে পারেনি, অন্যের সে কাজে সাফল্য তাকে প্রতি মুহূর্তে অন্তরে অন্তরে দগ্ধ করে। একেই কবি বলেছেন কামড়েরে অনুক্ষণ। মানব চরিত্রের এই বৈশিষ্ট্যের দিকেই কবি এখানে ইঙ্গিত করেছেন। এবং তারপরে বললেন, এই কি লোভিলি লাভ অনাহারে অনিদ্রায়। লোভিলি ক্রিয়ার কর্মরূপে লাভ শব্দটি ব্যবহৃত হয়েছে। একে ব্যাকরণে বলে সমধাতুজ কর্ম। লোভিলি লাভ কথাটির ব্যবহারিক অর্থ লাভ করলে। যে জিনিস লাভের আশায় মানুষের প্রয়াস তা লাভ করা, মানে মানুষ যে জিনিসটা লাভ করে সেটা লাভ করা। এখানে এই কি কথাটির প্রয়োগের দ্বারা প্রত্যাশা লাভ করা ফলের বৈপরীত্যকে বোঝানো হয়েছে। অনাহারে অনিদ্রায় থেকে প্রাণপণ চেষ্টায় যশ অর্থ পেয়েছেন কবি, কিন্তু ক্রমাগত ব্যর্থ হয়ে উঠেছেন পরশ্রী কাতর এবং আত্মস্বরূপের কালিমা অনুভব করে ব্যথিত কবি এখানে মাৎসর্য লাভকেই লোভিলি লাভ বলে আক্ষেপ করেছেন। ঠিক তারপরেই বলছেন, মুকুতা ফলের লোভে মুক্ত লাভের আশায় ডুবেরে অতল জলে, গভীর জলে ডুব দেয় যতনে ধীবর যত্নে মুক্ত লাভের আশায় গভীর অতল জলে ডুব দেয়। শতমুক্তাধিক আয়ু, শতমুক্তের থেকে অধিক আয়ু কাল সিন্ধু জলতলে, মৃত্যুরূপ সমুদ্রের জলের তলে ফেলিস পামর নিষ্ঠুর নরাধম, যেন নষ্ট করেছিস তোর শতাধিক মুক্তের থেকেও শতাধিক মূল্যবান আয়ু। মুক্ত মূল্যবান রত্ন, কিন্তু আয়ু শতমুক্তের চেয়েও মূল্যবান। এই মর্ত পৃথিবীতে মানুষ জন্ম নেয় কিছুদিনের জন্য, তার এই বেঁচে থাকার কালই হলো আয়ু। এই স্বল্প সময় তাই মানুষের কাছে অমূল্যবান। কবি নিজের শুদ্ধ মনকে প্রামর বলেছেন, কারণ সে জীবনে অনেক অংশ ব্যয় করেছে অপ্রাপ্তির পিছনে ছুটে। পামর শব্দের অর্থ পাষণ্ড, নিষ্ঠুর, এখানে দুর্ভাগা অর্থেও তা ব্যবহৃত হয়েছে। তাই শেষে গিয়ে বলছেন, ফিরিয়ে দিবে হারাধন কে তোরে অবোধ মন। তোর এই হারিয়া ধন কে ফিরিয়ে দেবে ওরে অবুঝ মন। হায়রে ভুলিবি কত আশার কুহক ছলে। হারাধন শব্দের অর্থ হারিয়ে যাওয়া ধন। এখানে কবি হারাধন বলতে বুঝিয়েছেন জীবনের থেকে হারিয়ে যাওয়া অমূল্য সময় সম্পদকে। আশা মানুষের জীবনের পরম সম্পদ, কিন্তু সে আশা যখন কেবল ছলনা করে, সে আশা যখন মানুষকে প্রবঞ্চনা করে, তখন তা হলো আশার কুহক ছল। আশার সেই ছলনায় জীবনের প্রথম পর্বে কবি হয়ে পড়েছিলেন জড়িত। এখন ব্যর্থতার গভীর বেদনায়, আশাভঙ্গের যন্ত্রণাতুর কবি ফিরে পেতে চেয়েছেন সেই সব কিছু আশার মিথ্যা ছলনায় যা হারিয়ে ফেলেছেন। যদি আমরা পুরো কবিতাটা দেখি, একদম প্রথম থেকে আমরা দেখলাম মোট 7টা অনুচ্ছেদে কবিতাটা ভাগ হয়েছে। যদি টেক্সট থাকে তাহলে সেখানে তুমি সামনে দেখতে পাবে 7টা অনুচ্ছেদ। এই 7টা অনুচ্ছেদের মধ্যে কিন্তু 3টে অপ্রাপ্তি আমরা লক্ষ্য করছি। কি? একটা যশ লাভ বিষয় অপ্রাপ্তি, বিশ্বজোড়া কীর্তি রেখে যেতে চেয়েছিলেন নাম যশ কবি খ্যাতি। প্রিয় কবি মিল্টনের মতো ইংরেজি সাহিত্যের মহাকবি হওয়ার কামনা ছিল তার কৈশোর থেকে। সেই প্রবণতাতেই তিনি পিতামাতা স্নেহকে গুরুত্ব না দিয়ে স্বধর্মের প্রতি ঔদাসীন্য দেখিয়ে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছিলেন। কিন্তু কার্যকালে তিনি দেখেন যশলাভের আকাঙ্ক্ষা অতৃপ্ত থেকে গেছে। রাত্রির স্বপ্ন যেমন ছলনাময় এবং হৃদয় বিদারী কান্না উপহার দেয়, ক্ষণপ্রভা বা বিদ্যুৎ যেমন পথিকের চোখকে ধাঁধিয়ে দেয়, মরুভূমির মরীচিকা যেমন করে যায় প্রাণঘাতী ছলনা, তেমনি নাম যশ লাভের স্বপ্নও চরম অতৃপ্তির বেদনা উপহার দিয়ে যায় মাত্র।
আর কি প্রেম। মধুসূদনের প্রথম জীবনের প্রেম তাকে তৃপ্তি দেয়নি। 1848 খ্রিস্টাব্দে যদি আমরা দেখি স্কচ বংশীয় রেবেকাকে বিয়ে করেছিলেন তিনি, কিন্তু 7 বছর পর সে সম্পর্ক ভেঙে যায়। কবি এ ঘটনায় প্রচণ্ড ব্যথিত হয়েছিলেন। 1856 খ্রিস্টাব্দে মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক দহিতা হেনরিয়েটাকে বিয়ে করেছিলেন। আমৃত্যু হেনরিয়েটার সঙ্গ পেয়েছিলেন তিনি, তবু রেবেকার প্রেম বিচ্ছেদের বেদনা ভুলতে পারেননি কোনোদিন। এখানে সেই বেদনাই প্রকাশ পেয়েছে। আর কি ছিল কবির জীবনের স্বপ্ন? অর্থ উপার্জন। 1861 খ্রিস্টাব্দে এই কবিতার রচনার সময় আমি একটু আগেই বলে গেছি, কবির সংসার চলে পুলিশ আদালতে মাসিক 120 টাকা বেতনে দোভাষীর কাজ করে আর পুস্তক বিক্রির আয় ও পৈতৃক সম্পত্তির আয় থেকে। সাধারণ মানুষের পক্ষে এই আয় সে যুগে ছিল অসাধারণ, কিন্তু মধুসূদন ছিলেন অন্য ধাতু দিয়ে তৈরি। তার লক্ষ্য ছিল প্রচুর অর্থ উপার্জন, কিন্তু তার ঈপ্সিত অর্থ তিনি উপার্জন করতে পারেননি। এই প্রেম, অর্থ, যশ, এই 3টি জিনিস খুঁজতে গিয়ে তিনি হারিয়ে ফেলেছেন মূলত তার যে স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলোকে, এবং হারিয়ে ফেলার যে বেদনা, সেই বেদনায় সমগ্র কবিতায় কিন্তু বারবার বিলাপ করেছেন কবি। এবং বিলাপ করতে গিয়ে তিনি কিন্তু শেষে গিয়ে বললেন, সমুদ্র জলের গভীরে ডুব দেয় ধীবর মুক্তা আহরণের উদ্দেশ্যে, কিন্তু শতাধিক মুক্তার মতো উৎকৃষ্ট এবং দুর্লভ যে আয়ু, তাকে আশার ছলনায় ভুলে বৃথা প্রয়োগের দ্বারা যেন কাল সমুদ্রের অতল জলে ফেলেছেন তিনি। সেই সময় সেই দুর্লভ রত্ন কবিকে আর কে ফেরত দেবে? কবির অনুতাপের কারণ আশার কুহক ছলে ভোলার ফলেই তারই দুরবস্থা। সব মিলিয়ে যদি আমরা দেখি তাহলে প্রথম থেকে কবিতাটা দেখব, কবিতার নামকরণ হয়েছে আত্মবিলাপ। আত্মবিলাপ মানে কি? আত্ম মানে নিজে, বিলাপ মানে নিজেই নিজের প্রতি বিলুপ্ত মানে বিলাপ করেছেন, নিজের খেদ করেছেন, নিজের প্রতি খেদোক্তি করেছেন। এবং সেই খেদোক্তি করতে গিয়ে তার যে মায়াজাল থেকে তিনি জেগে উঠতে চেয়েছেন, ঘুরে দাঁড়ানোর চেষ্টা তার অব্যাহত, কিন্তু শুধু জানা নেই যে কে দেবে তাকে সে পথের নিশানা। তাই কবিতার শেষে গিয়ে তিনি বললেন, ফিরি দিবে হারাধন কে তোরে অবোধ মন, হাইরে ভুলিবি কত আশার কুহক ছলে। অর্থাৎ আশাবাদী কবি, তার যে আশাগুলো ব্যর্থ হয়েছে, সেই আশাগুলো ব্যর্থ হওয়ার ফলে তার যে ভাবনা, সেই ভাবনায় কিন্তু কবিতায় ফুটে উঠেছে। সব মিলিয়ে যদি আমরা দেখি তাহলে দেখব এই অপ্রাপ্তির মধ্যে কবিকে বেদনাতুর করেছে তার ব্যর্থতা, আর এই স্বপ্নভঙ্গের ব্যর্থতা, অর্থ উপার্জনের ব্যর্থতার জন্যই এত আয় ব্যয়ের আক্ষেপের সব কিছু জড়িয়ে আছে কবির ব্যক্তি জীবনকে ঘিরে। তাই কবিতাটির নামকরণ আত্মবিলাপ সার্থক এবং তাৎপর্যমণ্ডিত হয়েছে। অর্থাৎ তোমাদের আত্মবিলাপ কবিতাটাই আমরা দেখলাম যে মধুসূদন দত্তের জীবনের যে বিলাপ, সেই জীবনের বিলাপটাই কবি এখানে করেছেন। তিনি জীবনে কি পাননি আর কি পেয়েছেন, সেই ভাবনা নিয়ে এই কবিতাটা তিনি লিখেছেন। 1861 খ্রিস্টাব্দে কবি যখন লিখছেন, কবির জন্ম 1824 খ্রিস্টাব্দে, তাহলে 24 থেকে যদি তুমি 1861 খ্রিস্টাব্দ দেখো, তাহলে কবি 37 বছর বয়সে গিয়ে এই কবিতাটা লিখছেন। 37তম বছরে গিয়ে যে জীবনের 37টা বছর তিনি অতিক্রম করেছেন, করে জীবনে কি পেয়েছেন আর কি পাননি, সেই বার্তাটা বা সেই মূল্যায়ন করতে গিয়ে তার হাতে তৈরি হয়েছে যে কবিতাটি, সেই কবিতার নামই হচ্ছে মূলত আত্মবিলাপ। যদিও কবি 1873 খ্রিস্টাব্দের 29 জুন পৃথিবী থেকে বিদায় নেন মাত্র 48 বছর বয়সে, তবুও রয়ে গেল তার 37 বছরের এই আত্মবিলাপ কবিতাটি। এই ছিল আজকের কবিতার মূল আলোচনার বিষয়। অনেক স্পিডি আলোচনা করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তী সময়ে আরও ক্লাসগুলি খুব তাড়াতাড়ি তোমাদের হাতের নাগালে চলে আসে। ফিরে আসবো অন্য কোনো এপিসোড নিয়ে, ততক্ষণ সঙ্গে থেকো। স্টে টিউন।